দর্শক, আমন্ত্রণ বিজনেস টুডেতে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে আরও বরাদ্দের তাগিদ সিপিডির, ব্যক্তি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর আহ্বান। একেবারেই শেষ দিকে স্বপ্নের পদ্মা সেতু, চলছে রোড ও রেলের স্ল্যাব স্থাপনের কাজ। আগামী বছরে একই সঙ্গে চলবে গাড়ি ও ট্রেন। ভরা মৌসুমে আবারও বাড়ল চালের দাম। মিনিকেট কেজিতে বেড়েছে 2 টাকা। মিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সারা দেশে করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, তাই প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে আরও বেশি বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি বলছে, নতুন করে দরিদ্র হয়েছে অনেকে, আয় কমেছে 45% পেশাজীবী ও শ্রমজীবী। সকালে অনলাইনে সিপিডি আয়োজিত বাজেট সংলাপে অর্থনীতিবিদরা বলেন, করোনার প্রভাবে সরকারি অর্থের গুণগত ব্যয় হচ্ছে না, বার্ষিক উন্নয়ন কর্মসূচিও বাধাগ্রস্ত হয়েছে। মূল প্রবন্ধে বলা হয়, গেল কয়েক বছরে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ কমছে, প্রণোদনা প্যাকেজেও গতি ফেরানো যায়নি। ব্যক্তি খাতে বিনিয়োগ স্থবির হয়ে পড়ছে, শুধুমাত্র কর ছাড় দিলেই বিনিয়োগ বাড়বে। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বিদায়ী অর্থ বছরে নতুন অর্থ বছরের সম্প্রসারণশীল রাজস্ব নীতি প্রয়োজন। কর্মসংস্থান বাড়াতে হলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ 30% করা প্রয়োজন। বাস্তবতার প্রেক্ষাপটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বেশি বলে মনে করে সিপিডি। এখনো অনলাইনে চলছে সিপিডির বাজেট সংলাপ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুযোগ দেওয়ার জন্য আমি বলবো যে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর এই 50তম বাজেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। আমি ডক্টর ফাহমিদা যে কথা বললেন আমি শুনলাম, কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনেছি। তারপরে আমি বলবো যে সামগ্রিক বিবেচনায় আমাদের বাজেটকে আমরা ব্যবসা বান্ধব বলতেই পারি। আরেকটা ব্যাপার হলো, আমাদের এই সংকটকালীন মুহূর্তে এই বাজেটের বর্তমান চ্যালেঞ্জে পুরোপুরি কাছাকাছি যাওয়া খুব একটা সহজতম কাজ নয়। তারপর আমি বলবো, যদি আমরা সবাই যা যা অবস্থান থেকে কাজ করি, তাহলে আমার মনে হয় কাছাকাছি অন্তত পৌঁছানো সম্ভব। আমি বলবো, পোশাক খাতের জন্য আমাদের তেমন কোনো পরিবর্তন হয়নি। নীতিমালার কর ট্যাক্স গুলো যেভাবে ছিল সেভাবে আছে, কিন্তু আমাদের একটা কথা ছিল, প্রস্তাব ছিল, যাই করা হয় কর বা প্রণোদনা যাই আছে 5 বছরের জন্য করলে ভালো হতো। কেননা প্রতি বছর এই কর বাড়ে কমে এগুলি নিয়ে আমাদের কাস্টমার আমার কস্টিংয়ের ব্যাপার আছে একটা। আমাদের ব্যয়ের সঙ্গে আমরা যদি জানি যে 5 বছরে আমাদের এই করটা থাকবে, ফিক্স থাকবে, তখন কিন্তু আমরা সেই নিয়ে কাজ করতে পারি। আর এখানে কিছু কিছু ব্যাপার আছে যে আমরা ইতিমধ্যে কিছু কর্মসংস্থান ও ঘুরে দাঁড়ানোর জন্য কিছু প্রস্তাব করেছিলাম। সেইগুলো প্রস্তাবগুলো বিবেচনা আনা হয়নি, দেখালো পরিলক্ষিত হয়নি। তারপরে আমি বলবো যে এখানে প্রথম কথা ছিল আমাদের ম্যানমেড ফাইবার। এখন সারা বিশ্বে এখন কটনের চাহিদা কমেছে এবং ম্যানমেড ফাইবার চাহিদাই বেশি। ম্যানমেড ফাইবারের 2টা সুবিধা আছে, যেমন আমরা ওই কটন যদি একটা টি শার্ট আমরা $1.5 বা $2 করি, সেটা ম্যানমেড ফাইবার যদি হয় ফাংশনাল ফ্যাব্রিকে, সেটা হয়ে যায় $5 $6। আমরা দেখবেন নাইকি, পুমা যারা এইগুলো করে, তো আমরা যে ম্যানমেড ফাইবারটা আমরা বলছিলাম 10% সহায়তা দেওয়ার জন্য, যারা করবে তাদের জন্য, এই সেক্টরকে উৎসাহিত করার জন্য। আপনি দেখেন ভিয়েতনাম আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, বা কিছু কিছু ক্ষেত্রে বিকজ অফ আমাদের এফওবি প্রাইস, ওরা কিছু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করে, সেখানে এফওবি প্রাইস গুলি অনেক বেশি। এবং আমরা অথচ আমরা দেখেন আমার একটা একজনের টি শার্ট বানাতে যে সময় লাগে, ম্যানমেড ফাইবার যদি হয় একই সময় লাগবে, জাস্ট সিনথেটিক। একেবারেই শেষ দিকে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। রোড এবং রেল স্ল্যাব স্থাপন প্রায় শেষ পর্যায়ে। একই সাথে চলছে রেলিং, গ্যাস ও বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের কাজও। সেতুর সার্বিক অগ্রগতি 86% এবং মূল সেতুর কাজ শেষ হয়েছে 93.5%।
আগামী বছরের জুনের মধ্যে একই সঙ্গে গাড়ি ও ট্রেন চলাচলের উপযোগী করতে শেষ মুহূর্তের ব্যস্ততা সেতু জুড়ে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। গেল বছরের ডিসেম্বরে সবশেষ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হয় স্বপ্নের পদ্মা সেতু, সম্ভাবনা থেকে রূপ নেয় বাস্তবতায়। দ্রুতগতিতে সেতুর কাজ শেষ করার চেষ্টায় নির্মাণ সংশ্লিষ্টরা। স্প্যান বসানোর পর সেতুতে মূল প্রাধান্য পায় রোড এবং রেল স্ল্যাব নির্মাণ। সেই কাজও শেষের পথে। 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে বাকি আছে 300টি এবং 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বাকি 200টি। রোড স্ল্যাব এবং রেলওয়ে স্ল্যাব দুইটাই শেষ পর্যায়ে। রোড স্ল্যাবের অগ্রগতি প্রায় 92% এবং রেলওয়ে স্ল্যাবের অগ্রগতি 95%। সেতু কর্তৃপক্ষ বলছে সার্বিক কাজের অগ্রগতি 86% এবং মূল সেতুর কাজ শেষ হয়েছে 93.5%। স্ল্যাব স্থাপনের পাশাপাশি কাজ চলছে প্যারাপেট ওয়াল বা রেলিংয়ের, বিদ্যুৎ ও গ্যাস লাইন সংযোগের কাজও এগোচ্ছে সমান তালে। আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে রোডওয়ে স্ল্যাব ইরেকশন, রেলওয়ে স্ল্যাব ইরেকশন, আমাদের প্যারাপেট ওয়াল বা রেলিং যেটা বলা হয়, মিডিয়ান ব্যারিয়ার। তারপরে আমরা ট্রায়াল করছি অ্যাসফল্ট যেটা করব, বা ইমপারভিয়াস মেমব্রেনের ট্রায়ালের কাজ হচ্ছে। স্ল্যাব বসানোর পর এর উপর 100 মিলিমিটার পুরু কংক্রিটের আস্তরণ দেওয়া হবে। এছাড়া চলবে রোড সাইন ও মার্কিং এর কাজ। স্ল্যাবের উপরে ইমপারভিয়াস মেমব্রেন একটা বসবে। তারপরে আমাদের এখানে অ্যাসফল্ট কংক্রিট হবে 2 লেয়ারে, 40 এবং 60, 100 মিলিমিটার। তারপরে হবে রোড সাইন, রোড সিগন্যাল, রোড মার্কিং। দেশের ইতিহাসে অন্যতম বড় নির্মাণ প্রকল্প ব্যয় এই পদ্মা সেতুর রেল লিংক নির্মাণ প্রকল্প, এবং করোনা মহামারীর মধ্যে সেই প্রকল্পের গতি খানিকটুকুও স্লথ হয়নি। প্রত্যাশা 2022-এর জুনে যখন পদ্মা সেতু সড়ক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তখন মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলও শুরু হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, মাওয়া। ভরা মৌসুমে আবারও বাড়ল চালের দাম। মিনিকেট ও ব্রি 28 চালের দাম কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। খুচরা বিক্রেতারা এজন্য মিল মালিকদের দোষছেন, বলছেন কারণ ছাড়াই চালের দাম বাড়িয়েছে তারা। ক্রেতারাও অসহায়, তাই কিনতে বাধ্য হচ্ছেন বাড়তি দামেই। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। রাজধানীর বাড়িধারা এলাকার পাশেই নতুন বাজার, যেখানে খুচরা চালের বিক্রি বেশি হয়। খুচরা বিক্রেতারা বলছেন সবচেয়ে বেশি বিক্রি হওয়া চালের মধ্যে মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, ব্রি 28 প্রতি কেজি বেড়ে বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়, আর নাজিরশাইলের দাম কেজিতে মানভেদে 64 থেকে 68 টাকা। দাম আগের তুলনায় এই সপ্তাহে একটু বাড়তি। এই সপ্তাহে কেজিতে 2 টাকা 1.5 টাকা এরকম বাড়তি। 28-50 টাকা রেট, পায়জামা 48 টাকা রেট। খুচরা চাল আপনার কিছুদিন আগের চেয়ে কেজিতে ধরেন 2-1 টাকা বাড়ছে। ইন্ডিয়ান কিনা হইলো আমাদের 1175 টাকা কিনা, ঠিক আছে, 25 কেজি বস্তা। আমাদের বস্তা বেশি 1200 টাকা, 1220 টাকা এরকম বেশি। আর আমরা এমনি খুচরা বেচতেছি 65 টাকা কেজি ইন্ডিয়ান মিনিকেট। ক্রেতারা বলছেন চালের উৎপাদন মৌসুমে এমন দাম বৃদ্ধি মোটেই সহনীয় নয়, কিন্তু নিরুপায় হয়েই কিনতে হচ্ছে বাড়তি দামে চাল। চাল কিনলাম 60 টাকা কেজি, আবার 28 চাল 50 টাকা কেজি। মনে হয় যে একটু বেশি চালের দামটা। আসলে চালের দাম অবশ্যই বাড়তি। দৈনন্দিন জীবন যাপন করতে গিয়ে আমাদের সত্যিকার অর্থে অনেক হিমশিম খাচ্ছি। গত বছরের চেয়ে এবছর এই টাইমে বর্তমান দাম বাড়তি। এই টাইমে আরও কম থাকা দরকার ছিল। নতুন চাল যখন বাইরে এখন প্রতি বস্তায় 300 টাকা 400 টাকা কমে জায়গা। তবে আমদানি করা ভারতীয় মিনিকেট সহ সব ধরনের চালের দামই স্থিতিশীল আছে। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। চালের পাইকারি বাজার সম্পর্কে জানতে আমরা যাচ্ছি নওগাঁয়। সহকর্মী শফিক ছোটন আছেন সেখানে। ছোটন, ভরা মৌসুমে চালের দাম বাড়ছে কেন? রাজধানীর খুচরা বিক্রেতাদের তো অভিযোগ মিলারদের দিকেই। দেবাশিস, আসলে খুচরা বাজারে যে চালের অস্থিরতা, এর জন্য মিল মালিকদের যে দাবি করা হচ্ছে যে মিল মালিকরাই আসলে এই চালের দাম বাড়িয়েছে। কিন্তু মিল মালিকরা যেটি বলছে যে গেল সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সরু চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। এর আগে 15 দিন আগে দাম কমেছিল 1 থেকে 2 টাকা পর্যন্ত। হঠাৎ করে এই দাম বাড়ার পেছনে মিলাররা বলছেন ধানের দাম বেড়েছে। আরেকটি তারা অজুহাত দেন, সেটি হচ্ছে সরকারি গুদামে চাল সরবরাহ করতে গিয়ে
বাজারে চিকন চাল অর্থাৎ মিনিকেট, নাজির শাইল, জিরা শাইল এই চালগুলো কিছুটা সরবরাহ কম করা হয়েছে বা কম পড়ে গেছে এরকম তারা বলছেন। আজকে সকালেও আমি কয়েকজন মিলারের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এরকম কথা বলেছেন। অবশ্য এদিক থেকে বলা চলে যে আসলে মিলার বা যারা আড়তদাররা রয়েছেন তারা কিন্তু আসলে চালের দাম বাড়লে নানান রকম অজুহাত দেন। আমার কাছে এরকমই মনে হয়েছে যে চালের বাজার দরের যে এবারের যে ভরা মৌসুমে যে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে এজন্য যে কারণ দেখানো হচ্ছে সেগুলো আসলে অজুহাতই, কেননা দেশে পর্যাপ্ত পরিমাণের চাল মজুদ আছে, ভারত থেকে চাল আমদানি করা হয়েছে এবং এবার যে উৎপাদন সারা দেশে সেটি আসলে খুবই ভালো উৎপাদন, এমনটি কিন্তু সব মহল থেকে বলা হচ্ছিল। সরকারি পর্যায় থেকে বলা হচ্ছিল, চাষি পর্যায় থেকে বলা হচ্ছিল, ব্যবসায়ী পর্যায় থেকে বলা হচ্ছিল। তারপরেও যদি দাম বাড়ে এর জন্য আসলে যে কারণ দেখানো হয় সেগুলো আসলে অজুহাতই মনে হচ্ছে আমার কাছে। দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা যে যুক্তিগুলো দেখানো চেষ্টা করছেন সেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে অজুহাত, যার কারণে প্রশাসনের নজরদারি দরকার বলে মনে হচ্ছে। দেবাশিস। ছোটন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। উত্তরের জেলার ঠাকুরগাঁয়ে লিচু বেচাকেনায় পড়েছে করোনার প্রভাব। লকডাউন ও বিধিনিষেধের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার বড় বড় পাইকার ও ব্যবসায়ীরা লিচু কিনতে না যাওয়ায় বিপাকে বাগানিরা। ক্ষতি পুষিয়ে তুলতে সরকারি সহযোগিতা চাইছে তারা। অনাবৃষ্টি আর শুষ্ক আবহাওয়ায় ঠাকুরগাঁওয়ে অন্যান্য বছরের তুলনায় এবার লিচুর ফলন কিছুটা কম। যেটুকু ফলন হয়েছে তাতেও হাসি নেই বাগানীদের মুখে। করোনার কারণে পর্যাপ্ত ক্রেতা না থাকায় তৈরি হয়েছে হতাশা। এরই মধ্যে বাগান থেকে লিচু নামাতে শুরু করেছেন বাগানীরা। তারা বলছেন বাগান পরিচর্যা ও কীটনাশকের জন্য ঢালতে হয়েছে প্রচুর অর্থ। মৌসুমি ফল লিচু বিক্রির আয় দিয়ে তুলতে হয় সারা বছরের খরচ। তবে স্থানীয় বাজারে দর নেই বললেই চলে। আসছে না বড় পাইকাররাও। রংপুর, সিলেট থেকে যে গাড়িগুলো আসে, আমাদের ঢাকা থেকে যে লোকগুলো আসে লিচু নেওয়ার জন্য, করোনাকালীন অবস্থায় ওরা আসতে পারতেছে না। দ্বিতীয়ত হচ্ছে লিচুর ওই রকম আমরা দামও পাচ্ছি না। এটা ইনভেস্ট করছি আমরা গাছের গোড়ায়, সেই হিসাবে কিন্তু ফলন নাই। এই লিচু আমরা 1000-এ 1800-2000 টাকা পাইতাম, এবার পাটি না আসার কারণে সেটা 1500-1200 টাকা করে বিক্রি হচ্ছে। বাগানীরা বলছেন সময় মতো বাজারজাত না হলে গাছেই পচে যাবে সব ফলন। চরম ক্ষতির মুখে পড়বেন তারা। যেটুকু আছে সব এখন বৃষ্টিতে ঝরতেছে, রোদে ঝরে পড়তেছে। এই লিচু আমাকে এই কয়েকদিনের মধ্যে শেষ করে দিতে হবে, না হলে আমি ব্যাপক একটা ক্ষয়ক্ষতির দিকে চলে যাব। আমরা লিচু ব্যবসায়ীদের যদি কিছু অনুদান দেয় তাহলে মনে করেন যে আমাদের উপকার হয়। ক্ষতিগ্রস্ত মালিকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনা দেওয়ার আশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তার। স্বাস্থ্যবিধি মেনে তাদের পাশে থেকে যতটুকু সম্ভব তাদেরকে সহায়তা দেওয়ার প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষি ব্যাংকের মাধ্যমে তারা এটা আবেদন করে নিতে পারবে। চলতি বছর জেলার 900 হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। জোহরা সেতু, যমুনা নিউজ। ব্যাংক থেকে সেবা পেতে বিভিন্ন ধরনের চার্জ, ফি ও কমিশন দিতে হয় গ্রাহকদের। টাকা জমা রাখা, ঋণ নেওয়া, আমদানি রপ্তানি কার্যক্রম সহ বিভিন্ন সেবায় এর প্রয়োজন পড়ে। এক এক ধরনের সেবার বিপরীতে এক এক ধরনের ফি। বাংলাদেশ ব্যাংক এসব ফি, চার্জ ও কমিশনের হার পুনর্নির্ধারণ করেছে। এর ফলে অনেক গ্রাহকের খরচ কমবে। আগামীকাল রোববার থেকে তা কার্যকর হবে। আমানত হিসাবে হিসাব রক্ষণাবেক্ষণ ফি আগের মতোই রয়েছে। সুপ্ত থাকা বিভিন্ন ধরনের সঞ্চয় হিসাব ফের চালু করতে কোনো ধরনের চার্জ আদায় করা যাবে না। মাসিক সঞ্চয় হিসাব বা অন্য কোনো আমানত মেয়াদ পূর্তির আগে ভাঙালে কোনো ফি নিতে পারবে না ব্যাংক। হিসাব বন্ধ করার ক্ষেত্রে সঞ্চয়ী হিসাবে সর্বোচ্চ 200 টাকা, চলতি হিসাবে সর্বোচ্চ 300 টাকা নেওয়া যাবে। চেক বই ইস্যুর ক্ষেত্রে প্রকৃত খরচের ভিত্তিতে চার্জ নির্ধারণ করতে হবে। ব্যালেন্স ও লেজার ফি, কাউন্টার ট্রানজ্যাকশন ফিতে নিতে পারবে না ব্যাংক। এতদিন কোনো ব্যাংক এই ধরনের ফি নিয়ে আসছিল। কেন্দ্রীয় ব্যাংক বলছে ঋণ আবেদনের নামে কোনো ফি আদায় করা যাবে না। এবার জানাবো সাপ্তাহিক পুঁজি বাজারের খবরাখবর। লকডাউনের বেশিরভাগ দিনই ঊর্ধ্বমুখী ধারা দেখেছে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির মূল সূচক ছিল 6000 পয়েন্টেরও বেশি। লেনদেন বেড়েছে প্রায় 19% মতো। অন্যদিকে খুব একটা না বাড়লেও চট্টগ্রাম এক্সচেঞ্জের সূচক ছিল ঊর্ধ্বমুখী। প্রথমেই ডিএসসির খবর জানাবো। প্রধান সূচক ব্রড ইন্ডেক্স প্রায় 13 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6066 পয়েন্টে। বেড়েছে বাকি দুই সূচকও। ডিএসসি সরিয়া 6 পয়েন্ট এবং ডিএসসি 30 1 পয়েন্টের বেশি বেড়েছে। তবে গেল সপ্তাহের চেয়ে সার্বিক লেনদেন বেড়েছে প্রায় 19%। হাতবদল হয় 12,188 কোটি টাকা শেয়ার।
এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 10,258 কোটি টাকার শেয়ার। তালিকাভুক্ত 375টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 211টির, কমেছে 142টির, আর অপরিবর্তিত ছিল 18টি প্রতিষ্ঠানের শেয়ারে। লেনদেন হয়নি 4টি প্রতিষ্ঠানে। লেনদেনের ভিত্তিতে গেল সপ্তাহেও শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। হাতবদল হয়েছে মোট 1080 কোটি 73 লাখ টাকার শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল লঙ্কা বাংলা ফাইন্যান্স, লেনদেন হয়েছে 300 কোটি 63 লাখ টাকার শেয়ার। আর তৃতীয় স্থানে থাকা পায়োনিয়ার ইন্স্যুরেন্স, লেনদেন হয়েছে 263 কোটি 63 লাখ টাকার শেয়ার। প্রায় 51 বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল ফরচুন শুজ। এর পরের অবস্থানেই ছিল কপার টেক ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে 45%। আর তৃতীয় স্থানে রিং সাইন টেক্সটাইলস, দাম বেড়েছে 39 বেশি। অন্যদিকে প্রায় 21 কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক। এর পরের অবস্থানে সাউথ ইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটির শেয়ারের দর কমেছে 16 তৃতীয় অবস্থানে ছিল ইসলামী ইন্স্যুরেন্স। এবার চট্টগ্রাম এক্সচেঞ্জের খবর। দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতে মূল সূচক CASPI 0.23% বেড়ে 17,585 পয়েন্টে দাঁড়িয়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে CSE X এবং CSE 30 সূচকেও। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে প্রায় 527 কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া 334টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 193টির, কমেছে 123টির, আর অপরিবর্তিত ছিল 18টি কোম্পানির শেয়ারের দর। সিএসইতে গত সপ্তাহের লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ডাচ বাংলা ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট 63 কোটি 46 লাখ টাকার শেয়ার। হাত বদল হয়েছে 49 কোটি টাকার বেশি লেনদেন নিয়ে। পরের অবস্থানে ছিল পায়োনিয়ার ইন্স্যুরেন্স, আর তৃতীয় অবস্থানে থাকা বেক্সিমকোর 42 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই ছিল বিজনেস টুডেতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।